সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা দেখো এই অধ্যায়ের গত ক্লাসে কিছু অঙ্ক থিওরি পড়ছিলাম। আজকে আমরা বাকিটুকু পড়ার চেষ্টা করব। এই অধ্যায় থিওরি আসলে প্রচুর, আমি জাস্ট যতটুকু না পড়ে এলেন অতটুকু পড়াচ্ছি। বাকিটা তোমরা বইটা ভালো করে পড়বা, আর অনেক কিছু বাকি থাকবে, ট্রাই করবে, ইনশাল্লাহ পারবা। হ্যাঁ, এখন আজকে আমরা পড়ি মোলার দ্রবণ। মোলার দ্রবণটা আবার কি জিনিস? সংখ্যাটা সেরকম, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে তাকে বলা হয় ওই দ্রবণের বা ওই দ্রবের মোলার আয়তন। জিনিসটা এরকম দেখো, এভাবে সংখ্যাটা বলে ক্রিটিক্যাল মনে হয়, এভাবে চিন্তা করা সহজ। আমরা একটা পাত্র নিলাম, মনে করো তুমি সর্বত্র সবাই বানাও, কিন্তু এখানে এইটা করার জন্য তোমাকে সবসময় 1 লিটার নিয়ে কাজ করতে হয়, মানে একটা নির্দিষ্ট পরিমাপ বলে দিচ্ছে। তো মনে করো এখানে আছে 1 লিটার, 1 লিটার পানি দিলাম, 1 লিটার পানি এখানে, হ্যাঁ এটা 1 লিটার। স্বাভাবিক তুমি এখন এখানে চিনি মেশাবা, মনে করো এখানে চিনি দিলাম, চিনি কতটুকু দিছো, যেহেতু মোলের কথা বলছো, মনে করো তুমি 0.5 মোল। তাহলে এখানে 1 লিটারের মধ্যে 0.5 মোল তুমি চিনি দিয়েছো। তো আমাদের সংখ্যাটা ছিল নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবের মোলার দ্রবণ বলা হয়, তাকে ওই দ্রবের মোলার দ্রবণটা বলা হয়। এখান থেকে আমরা এখানে 1 লিটারের মধ্যে 0.5 মোল চিনি দিলাম, তাহলে এই দ্রবণের এখানে মোলার দ্রবণ কত হবে? 0.5 মোল। জাস্ট যতটুকু দ্রব তুমি যোগ করো, মনে রাখবে। আর এখানে যে 1 লিটার সেটা হচ্ছে কি দ্রাবক, আমরা যেটা যোগ করি সেটা হচ্ছে দ্রব, আর দুইটা মিল হয়েছে কি দ্রবণ। এখন দেখো আমাদের এই মোলার দ্রবণ নিয়ে ছোট্ট এক অঙ্ক আছে, একটা সূত্র আছে, দেখো W সমান S m v বাই 1000। এখানে প্রত্যেকটা জিনিস জেনে নিতে হবে। W হলো m, হলো S, হলো v। W সমান হতে হবে দ্রবের ভর, দ্রবের আণবিক ভর, কি দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের আয়তন। এখানে একটা জিনিস খেয়াল করো, এই সূত্রের ক্ষেত্রে এই আয়তনটা সব সময় মিলিলিটার নিয়ে কাজ করবা। দেখুন আমি 1000 দিয়ে ভাগ করে ফেলছি, ওই জায়গায় সংখ্যাতে বলা ছিল 1 লিটার, তো 1 লিটারে কত ml? 1000 ml। এই যে আমি 1000 ml ভাগ করে নিয়েছি। আমরা সব সময় যদি 1 লিটার 2 লিটারের কথাই বলো, আমরা সব সময় মিলিলিটার বানিয়ে নেব, ঠিক আছে? তো আমরা এই দেখো ছোট্ট একটা অঙ্ক দেখো, মনে করি এরকম একটা অঙ্ক তোমাকে দিল 2 লিটার 0.1 মোলার দ্রবণের মধ্যে বলছে এত লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে খেয়াল করে দেবো। এখন আমরা ওই জায়গায় এর আগে দ্রবণে চিনি মিশাইছিলাম, এখানে হবে কি তুমি মিশাইছো সোডিয়াম কার্বনেট, কি পরিমাণে মিশাইছো, মানে কতটুকু মিশাইছিলাম সেটা তোমাকে বাইর করতে বলছে। এবার দেখো আমাদের সূত্র ছিল এটা, তো W সমান আমরা জানি কি ওই নো W সমান S m g বাই 1000। আমরা একটু মান ধরে লিখে দিই, দেখো এখানে S কত হবে মনে রাখবা। আমি লিখছি S মানে দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘন, এই যে দেখেন যত মোলারের কথা বলা হয় সেইটা দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার। তাহলে S এর মান কত? S সমান 0.1। এই বড় M যেটা, বড় M দ্রবের আণবিক ভর, এখানে তুমি কি মিশাইছো? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা বের করো। তার আগে Na2CO3, তো
সোডিয়াম হচ্ছে 23। গত ক্লাসে কিন্তু আমি পারমাণবিক বর্গ লিখে দিয়েছিলাম, এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। দেখো সোডিয়াম 23 গুণ, এখানে দুইটা আছে, দুইটা গুণ করতে হবে, প্লাস কার্বন 12, অক্সিজেন 16 গুণ 3, 23 দুগুণে 46 প্লাস 12 প্লাস 3 16 48, 8 2 10 10 16 হাতে 1 5 6 6 10, একটা 6। তো আমরা এখানে এই যে m পাই গেলাম কত গ্রাম, বড় দেওয়া সমান 106। ওকে, ভি মানে আয়তন, কিসের আয়তন, দ্রবণের আয়তন। এই যে দেখো 2 লিটার, খেয়াল করছো? তো 2 লিটার আমরা কি করব, তাহলে আমরা ভি মানটা পেয়ে গেছি, ভি সমান সমান 2 লিটার। 2 লিটারকে আমরা মিলিলিটার মানে কত হবে, 2 গুণ 1000, এই 2000 ml। এখন তুমি ডাব্লিউ এর মান বাইর করো, এটা ডাব্লিউ সমান কি হবে দেখো, এস এর মান কত পেলাম 0.1 গুণ বড় হাতের m কত পেলাম, বড় হাতের m কই 106 গুণ আয়তন কত পেলাম 200 ml, সেটা 2000, আর নিচে হচ্ছে এই। এখন জাস্ট ক্যালকুলেট করে দাও, দেখে কত আসে। এই 2.2, তাহলে আমরা দেখো বলছে না যে এত লিটার এত মোলার দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে, তাহলে কত গ্রাম আছে, কি পরিমাণ 1.2 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে আমরা পেয়ে গেলাম। তাহলে এই সূত্রটা আমাদের অনেক ক্ষেত্রে এগুলো লাগবে, এই সূত্রটা লাগবে, সূত্রটা ভালো করে খেয়াল করো। আমরা এখন আরেকটা টপিক শিখবো এখন আজকে, এই অধ্যায়ের মানে মোস্ট ফেভারিট বলো, সবচেয়ে জনপ্রিয় বলো, সবচেয়ে ইম্পর্টেন্ট বলো, সেটাই লিমিটিং বিক্রিয়ক। খুবই খুবই গুরুত্বপূর্ণ, যারা বোর্ড প্রশ্ন সলিউশন করো তারা দেখতে পাবা, সব ক্ষেত্রে এটা লাগবে আমাদের। ওটা কি লিমিটিং, লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক কি জিনিস দেখো, আমরা জানি বিক্রিয়ক বিক্রিয়া করে তুমি উৎপাদ পাও। এক প্রশ্ন ছিল, মনে করো 2টা বিক্রিয়ক তোমাকে দেওয়া হলো, যে কোনো 2টা তুমি বিক্রিয়া করলা, এর মাঝে কি হলো, একটা বিক্রিয়ক শেষ হয়ে গেল, বাট আরেকটা বিক্রিয়ক কিছু অংশ আছে। তো মনে রাখবা, যে বিক্রিয়াটা পরিপূর্ণ বিক্রিয়া করে ফেলে, কোনো অবশিষ্ট থাকে না, সেটাকে বলে আমরা লিমিটিং বিক্রিয়ক। একদম ক্লিয়ার হিসাব নিকাশ। তাহলে সহজে বলতে পারো, বিক্রিয়ায় যে বিক্রিয়কটি অবশিষ্ট থাকে না, পুরোপুরি বিক্রিয়া অংশগ্রহণ করে, তাকে বলা হয় কি লিমিটিং বিক্রিয়ক। আমরা প্রথমে একটা সহজ হিসাব নিকাশ করি। দেখো যে কোনো একটা বিক্রিয়া তুমি চিন্তা করো, মানে একটা বিক্রিয়া দেখো, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড, আর এগুলো ক্ষেত্রে অবশ্যই বিক্রিয়া সমাধান করে নিতে হবে, একদম মাস্ট। এই এই বিক্রিয়া সমাধান হয়ে গেল, এটা একটা সমাধানকৃত বিক্রিয়া। আমরা প্রথমে কি করবো দেখো, এই যে এগুলার ভরগুলা বের করে ফেলবো। তো আমি এখানে ভরগুলি বের করে দেখো, তাহলে 2 গুণ ম্যাগনেসিয়াম কত 24, তাহলে পেলাম কত গ্রাম 48, অক্সিজেন 16 গুণ 2 সমান কত পেলাম 32। তো দেখো যেহেতু এটা সমতাকৃত বিক্রিয়া, খেয়াল করো, এর মানে তুমি চিন্তা করবা, যদি 48 গ্রাম ম্যাগনেসিয়াম নাও, 32 গ্রাম অক্সিজেনকে সে দ্রবীভূত করবে, কোনোটাই অবশিষ্ট থাকবে না। মানে সমতাকৃত বিক্রিয়া থেকে আমরা যেটা পাই, খেয়াল করে দেখো, তুমি যে 1 গ্লাস পানি নাও, নিয়ে যদি এখানে ইচ্ছা মতো চিনি দিতে থাকো, দিতেই থাকো, দিতেই থাকো, দিতেই থাকো, চিনি কি দ্রবীভূত হবে? একটা সময় পরে চিনি আর গলবে না। কারণ হচ্ছে কি, ওই পানি চিনিকে দ্রবীভূত করার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, সে এত গ্রাম চিনিকে দ্রবীভূত করতে পারবে, এর চেয়ে বেশি চিনি দিলে সে দ্রবীভূত হবে না, ওই যে অবশিষ্ট থেকে যাবে। এর মানে সমতাকৃত বিক্রিয়া থেকে, মনে রাখবা, সমতাকৃত বিক্রিয়া থেকে যেটা আমরা পাই সেটা হচ্ছে 100%, মানে এরকম, মানে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য 32 গ্রাম অক্সিজেন যদি তুমি নাও, তাহলে একদম পরিপূর্ণ বিক্রিয়া হবে, কোনো অবশিষ্ট থাকবে না। কিন্তু দেখো, আমরা যদি এরকম একটা ছোট একটা অঙ্ক করি, এরকম যদি বলি, মানে যে দেখো
24 গ্রাম ম্যাগনেসিয়াম এর সাথে 10 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 35 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেল। লিমিটিং বিক্রিয়া কোনটি? দেখো লিমিটিং বিক্রিয়ার জন্য বাইরে করার জন্য আমাদের উৎপাদ নিয়ে কোনো কাজ করতে হয় না, শুধু তুমি বিক্রিয়াটা সমাধান করে বিক্রিয়কের সাথে বিক্রিয়কের তুলনা হবে, কারণ লিমিটিং বিক্রিয়া আমাদের উৎপাদ নিয়ে কোনো কাজ করতে প্রয়োজন নেই। এইবার দেখো আমার অঙ্ক ছিল এরকম, এখানে 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 10 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 35 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেল। লিমিটিং বিক্রিয়া কোনটি? তাহলে এখন প্রশ্ন ছিল লিমিটিং বিক্রিয়া কোনটা, সেটা তোমার বাইর করতে হবে। এই অঙ্কের জন্য তোমাকে এটা করতে হবে। প্রথমে তুমি চিন্তা করবা ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করছে, বললাম ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন উৎপন্ন করছে কি ম্যাগনেসিয়াম অক্সাইড, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড। তারপরে তুমি সমতা করবা, তারপরে এই যে বলগুলো বের করে দিবা। এরপরে তুমি চিন্তা করবা, দেখো সমতাকৃত সমীকরণ থেকে আমরা যেটা পাইছি 48 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য অক্সিজেন প্রয়োজন কয় গ্রাম? 32 গ্রাম। এর একদম ফিক্সড মান, সবসময় আমাকে সমীকরণ থেকে অঙ্ক করে শুরু করতে হবে। তাহলে সমতাকৃত সমীকরণ থেকে আমরা বলতে পারি 48 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য অক্সিজেন প্রয়োজন কত গ্রাম? 32 গ্রাম। তো এখানে আমাদের কত গ্রাম? 24 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য অক্সিজেন 10 গ্রাম। আমরা এটা অ্যাকচুয়ালি আসলে 24 গ্রামের জন্য 10 গ্রাম অক্সিজেন লাগে, বেশি লাগলো না কম লাগলো সেটা আমরা বুঝতে পারতেছি না, আমরা সেটা অঙ্ক করে বাইর করবো। তো প্রথমে তুমি এইভাবে লিখবা, একবার সমতাকৃত বিক্রিয়া থেকে 48 গ্রাম ম্যাগনেসিয়াম এর জন্য অক্সিজেন প্রয়োজন কত গ্রাম? 32 গ্রাম। এটা কিন্তু আমাদের একদম বিক্রিয়া থেকে লাগছে সব সময়। এরপর সুতরাং 1 গ্রাম, সুতরাং 24 গ্রাম। সুতরাং 1 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য অক্সিজেন প্রয়োজন নিঃসন্দেহে কম হবে, আমরা ভাগ করে দিলাম। সুতরাং এখানে কত গ্রাম ইউজ করা হয়েছে? 24 গ্রাম। 24 গ্রাম ম্যাগনেসিয়াম এর জন্য অক্সিজেন প্রয়োজন তাহলে দেখো আমরা কাটাকাটি করলে এটা 2 করে 16। খেয়াল করে দেখো আমাদের 24 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য অক্সিজেন প্রয়োজন ছিল 16 গ্রাম, কিন্তু অঙ্কে নিচে কয় গ্রাম? 10 গ্রাম। এর মানে 24 গ্রাম ম্যাগনেসিয়ামে 16 গ্রাম অক্সিজেনকে দ্রবীভূত করতে পারে, কিন্তু এখানে নেওয়া হচ্ছে মাত্র 10 গ্রাম। তাহলে জিনিসটা খেয়াল করো, তাহলে অবশিষ্ট থাকার প্রশ্নই আসে না, কারণ সে তো অলরেডি 16 গ্রামকে দ্রবীভূত করতে পারে। যদি 16 অথবা এর চেয়ে কম তুমি দাও 100% দ্রবীভূত হয়ে যাবে। যদি আমি 16-র চেয়ে বেশি দিই, 17 গ্রাম দিই, তো এখানে যদি আমি 17 গ্রাম অথবা 18 গ্রাম যদি দিতে, মনে করো আমি লিখলাম যে এখানে 18 গ্রাম কাজ করি, তাহলে মনে রাখবা আমরা অঙ্ক করে দেখলাম 24 গ্রামের জন্য মানে 24 গ্রাম ম্যাগনেসিয়াম 16 গ্রামকে দ্রবীভূত করতে পারে। যদি তুমি এখানে এই 18 গ্রাম নাও, মনে রাখবা সে ওই 16 গ্রামকে দ্রবীভূত করবে, ওই যে 2 গ্রাম বেশি নিয়েছে না, 2 গ্রামকে সে দ্রবীভূত করতে পারবে না, একদম ফিক্সড হিসাব নিকাশ। কিন্তু দেখো এর মানে আপাতত এটা রেখে দিলাম, কিন্তু এখানে তো নেওয়া হচ্ছে 10 গ্রাম, আর আমি অঙ্ক করে দেখলাম যে সে 16 গ্রাম অক্সিজেন দ্রবীভূত করতে পারে, তাহলে কি 10 গ্রাম অবশিষ্ট থাকবে? কখনোই না। 10 গ্রাম পুরোপুরি বিক্রিয়া অংশগ্রহণ করবে। ওকে, এর মানে আরেকটা জিনিস খেয়াল করো, জাস্ট বোঝার জন্য, লিমিটিং বিক্রিয়া কোনটা লিমিটেড, মানে কার সীমাবদ্ধতা আছে। অ্যাকচুয়ালি দেখো 24 গ্রামের জন্য লাগে তুমি অঙ্ক করে দেখো 16 গ্রাম, এতটা প্রয়োজন ছিল, কিন্তু এখানে
অক্সিজেনকে 16 গ্রাম নিচে নিচে কম, মানে অক্সিজেনটা কম আছে। মনে রাখবা যেটা কম নেওয়া হয় সেইটাই তোমার লিমিটিং বিক্রিয়ক। আর ওটা শেষ হয়ে যাবে বিক্রিয়া করে, ওটা থাকবে না, থাকবে কিন্তু ম্যাগনেসিয়াম। কারণ 24 গ্রামে তো 16 গ্রামকে দ্রবীভূত করে, এখানে তুমি দিচ্ছ 24 গ্রামের সাথে 10 গ্রাম, তাহলে সে 10 গ্রামকে দ্রবীভূত করবে, নিঃসন্দেহে আরো 24 গ্রামের ম্যাগনেসিয়াম আর অবশ্যই থেকে যাবে, এবং আরো 6 গ্রাম অক্সিজেনকে দ্রবীভূত করার জন্য আর যতটুকু ম্যাগনেসিয়াম প্রয়োজন ছিল ওটা কিন্তু ওই অতটুকু ম্যাগনেসিয়াম এখানে থেকে যাবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি অক্সিজেন অবশেষ থাকবে না, অক্সিজেন পুরোপুরি বিক্রিয়া অংশগ্রহণ করবে এবং নিঃশেষ হয়ে যাবে, কোনো অবশিষ্ট থাকবে না। তাই আমরা বলতে পারি কি অক্সিজেন এখানে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়কটা আমরা এভাবে বের করব, মনে থাকবে। এবং লিমিটিং বিক্রিয়ক সাপেক্ষে আমার উৎপাদন আমরা কম পাবো, কারণ 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 16 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে যে পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো 16 গ্রাম নাই, দিলাম 10 গ্রাম। 10 গ্রাম নেওয়ার কারণে উৎপাদন আমরা কি পাবো, কম পাবো। এরকম অঙ্ক আমরা পাবো, ভালো করে খেয়াল করে আমরা কিভাবে লিমিটিং বিক্রিয়কটা বাইর করতে হয়, এবং লিমিটিং বিক্রিয়ক কম নেওয়ার কারণে আমার উৎপাদন কিন্তু কম হয়। অঙ্কগুলো আমরা পরে নেক্সটে দেখতে পাবো, বাসায় এটা আরেকটু ভালো করে অ্যানালাইসিস করবো এবং করবা। আর একটা ছোট্ট জিনিস আমি তোমাদেরকে এখন দেখাবো, দেখো শতকরা সংযুতি মানে শতকরা তো খুব ভালো করে বুঝো। আমি একটা লিখে নেব, সালফিউরিক অ্যাসিড H2SO4, খেয়াল করে দেখো, এটা তো একটা যৌগ, এর ভিতরে আছে হাইড্রোজেন, আছে সালফার, আছে অক্সিজেন। এখানে সবাই সমান পরিমাণে থাকবে? কখনোই না। নিঃসন্দেহে এখানে কে কতটুকু আছে সেটা আমরা জানি না, তবে সেটা শতকরা কনভার্ট করে ফেলবো। মানে এখানে হাইড্রোজেন কত পার্সেন্ট আছে, সালফার কত পার্সেন্ট আছে, অক্সিজেন কত পার্সেন্ট আছে, আর ওইটাকে বলা হয় কি শতকরা সংযুক্তি। তো মৌলের শতকরা সংযুক্তির একটা ছোট একটা সূত্র আছে, দেখো এটা এইভাবে লিখবো। আমাকে প্রথমে মৌলের পারমাণবিক ভর গুণ মৌলের পরমাণু সংখ্যা গুণ 100% নিশ্চয় যৌগের উপর, যৌগের আণবিক ভর। দেখো সূত্রটা এটা, সূত্রটা ইচ্ছা করলে তুমি নিজে বানাইতেও পারো, আমরা ঐকিক অঙ্ক দিয়ে সূত্রটা বানাইতে পারি, বাসায় চেষ্টা করবা, দেখ পারবা। এখন এটাতে তোমাকে বলবো, আমি একটা প্রশ্ন করলাম, এই সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন কত পার্সেন্ট, সালফার কত পার্সেন্ট, অক্সিজেন কত পার্সেন্ট, আমি একটা বের করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা বাসায় নিজে নিজে বের করবা। তো মনে করো আমি হাইড্রোজেনটা নিয়ে কাজ করবো, এভাবে লেখো শতকরা সংযুতি সমান দেখো, তাহলে মৌলের পারমাণবিক ভর হাইড্রোজেন পারমাণবিক ভর কত, 1 লিখলাম 1 গুণ মৌলের পরমাণু সংখ্যা কয়টা, এখানে দুইটা গুণ করে দিই, যৌগের আণবিক ভর। ও এখন আমার সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করতে হবে, এটা নিজে নিজে করবো, আমি এর আগে অনেকগুলো করে দিছি। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হবে কত, 98, বাসায় অবশ্যই করে দেখবা, হ্যাঁ অবশ্যই বাইর করবা। তাহলে নিচে হবে যৌগের আণবিক ভর, এরপরে যে শতকরা যেহেতু গুণ 100%। এরপরে যদি সালফারের কথা বলি, সালফারের শতকরা সংযুতি সমান সমান যৌগের আণবিক ভর চেঞ্জ হবে না, তাহলে এখন সালফারের ক্ষেত্রে বললে পারমাণবিক ভর কত, সালফার 32, আর সালফার এখানে একটাই আছে, 1 দিয়ে গুণ করার কোনো প্রয়োজন নাই, গুণ 100%, 2.04%। এবার আমরা করে দিই, হ্যাঁ 2.04 প্লাস 2.65 প্লাস 4।
65.30 আসে, এটাও তো ভুলেছে আমাদের ক্যালকুলেশন ভুল হয়ে গেল দিলাম 65.30। এবার আমরা যোগ করে দেখি কতটুকু আগাইছে। হ্যাঁ, প্লাস 32.65 প্লাস 2.04। হ্যাঁ, 99.99, মানে একটু সমস্যা নেই, এগুলো হয় 100% হতে পারে, সামান্য পয়েন্ট হতে পারে। তো এটা আমরা পাইলাম মৌলের, মানে একটা যৌগ থেকে একটা মৌল কোনটা কত পার্সেন্ট আছে বাইর করার, এটা বাইর করার একটা পদ্ধতি, এবং এটাকে বলে শতকরা সংযুতি। আরেকটা জিনিস মনে রাখবো, আবার শতকরা সংযুতি থেকে আমরা ওই যৌগটা বাইর করতে পারি। ওইটা বাসায় ট্রাই করবা, ইনশাআল্লাহ সুযোগ পেলে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, অথবা সৃজনশীল যখন কমপ্লিট করব তখন শতকরা সংযুতি থেকে একটা মৌল বা একটা যৌগ কীভাবে বাইর করে, একটা যৌগের সংকেত কীভাবে বাইর করে সেটা আমরা দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। এই না আমাদের ষষ্ঠ অধ্যায়ের থিওরি। এই অধ্যায় একটু ক্রিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল টার্ম, আশা করি যারা ভালো বুঝতে পারো এই অধ্যায়টা অনেক সহজ। আর যদি না বুঝো নিঃসন্দেহে কখনো ভালো কিছু বলবো না, সেটা আমি বুঝতে পারি। বাসায় ট্রাই করবা, বইটা খুব ভালো করে পড়বা, আমি যেগুলো পড়াইছি এগুলো একটু বাসায় দেখবা, লিখবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।